কাশী থেকে মোগলসরাই এলাম এক্কেবারে নিঃসম্বল অবস্থায়। এর 6 মাস আগে আমি মুঙ্গেরের পিসিমার বাড়ি থেকে কাশী আসি এমনই নিঃসম্বলে। মুঙ্গেরে পিসিমার বাড়িতেও এসেছিলাম নিঃসম্বলে নিজের দেশ যশোর জেলার এক অজ পাড়াগা থেকে। উদ্দেশ্য চাকরি খোঁজা। মুঙ্গেরে পিসিমশাই ও পিস্তত ভাইয়েরা আশা দিয়েছিলেন চাকরি জুটিয়ে দেবে। তারা তা পারেনি কিংবা করেনি। পিসিমা কেবলই বলতেন, থাকো না বাপু 2 দিন, দেশ থেকে এওছ, জলে তো আর পড়ে নেই তুমি, এমন কিছু নয় যে ঘরে তোমার ছেলে মেয়ে কাঁদছে, বলে আপনি আর কাঁপনি, কিসের ভয় তোমার? হ্যাঁ, একটা পেটের জন্যই না চাকরি জোটে পিসিমার কুড়েতে 2 দিন রইলেই বা। এ কথা আমার ভালো লাগলো না। কেনই বা আমি পরের বাড়িতে বরাবর থাকতে আর খেতে যাব? তা হবে না। চাকরি না পাই চলে যাব এখান থেকে। চাকরি যদি না করব তবে দেশে কাকার সংসারে থাকলেই তো হতো। কিছুতেই যখন কিছু হলো না, তখন একদিন কাউকে না বলে মুঙ্গের থেকে রওনা দিলাম। কাশী এসে অবশ্য পত্র দিয়েছিলাম পিসিমাকে, পিসিমা, আমি কাশী চলে এসেছি এবং ভালোই আছি। কাশীতে এই 6 মাস থেকেও কিচ্ছু জোটাতে পারিনি। ছত্রে ছত্রে খেয়ে বেরিয়েছি, যাত্রীদের মুটেগিরি করেছি, কখনো বা হোটেলে বাসন মেজেছি, কিন্তু স্থায়ী চাকরি কিছুতেই জোটাতে পারিনি। এখন এমন দশায় এসে পড়েছি যে আর কাশীতে থেকে কোনো লাভ নেই, খেতে পাবো না। আজ সকালে কাশী থেকে হেঁটে এসেছি মোগলসরাই, বাংলাদেশেই ফিরব। সকালে 1 মুঠো ছাতুর দলা খেয়ে পেট ভরে জল খেয়েছিলাম। সন্ধ্যার সময় ডাউন পার্সেল এক্সপ্রেসে উঠব ঠিক করে বসে আছি। অনেকে বললে ও ট্রেনে নাকি ভিড় কম হয়। আগে 4-5খানা ট্রেনে ভিড়ের জন্য উঠতে পারিনি। ভুল করে একখানা লেটার স্পেশালে উঠে বসেছিলাম। হাত ধরে জোর করে নামিয়ে দিয়েছে। তখন বেলা প্রায় 2:30। বেজায় খিদে পেয়েছে। সন্ধ্যের বেশি দেরি নেই। আমি প্ল্যাটফর্মের এক প্রান্তে বসে আছি। আমার কাছেই প্ল্যাটফর্মের নিচে কয়েকজন পশ্চিমা লোক আটা মাখছে ও ডাল বাটছে। ওদের মধ্যে একজন আধবুড়ো লোক, রোগা, কালো, মাথায় একটা ময়লা ন্যাকড়া পাগড়ি জড়ানো, হিন্দিতে আমায় জিজ্ঞেস করলে, কোথায় যাবে? বাংলাদেশে। মাকান? ওই বাংলাদেশে। কোথায় এসেছিলে? আমি সংক্ষেপে ওদের কাছে আমার কাহিনী সব বললুম। ওদের মধ্যে আর একজন ছোকরা মতো লোক বললে, কিছু খাওনি সারাদিন? ছাতু খেয়েছে ওবেলা। এবেলা কি খাবে? হাতে পয়সা কিছু আছে? না। ওদের মধ্যে কি কথার বিনিময় হলো, একজন দল ছেড়ে উঠে গেল কোথায়। মিনিট 15 ফিরে এসে বললে, বান্ধ গাইলা বা। ওরা সকলে মিলে আমার মুখের দিকে চাইলে। কি বন্ধ হয়ে গেল, কি ব্যাপার ওদের জিজ্ঞাসা করলাম। যে লোকটি উঠে গিয়েছিল সে বললে, এখানে ছত্র আছে মুসাফিরদের জন্য, 8 সের আটা আর 8 পোয়া ডাল সেখান থেকে দেয়। তোমার জন্য আনতে গিয়েছিলাম, তা বন্ধ হয়ে গিয়েছে। সেই পাগড়ি বাঁধা লোকটি বললে, গিয়েছে, তুমি আমাদের এই খাবার থেকে খেও এখন। আমি বললাম, না, তা হয় না, তোমরা খাও, তোমাদের খাবারে আমি ভাগ বসাবো কেন? ওরা
সকলে একযোগে আপত্তি করলে। রামজির লীলা, তিনি আমাকে এদের সঙ্গে পরিচিত করিয়েছেন। তারা যদি না দিয়ে খায় তবে ধর্ম থাকবে কোথায়? আমার আপত্তির পেছনে যে খুব জোর ছিল তাও নয়। ওরা হাতে চাপড়ে মোটা মোটা চাপাটি তৈরি করলে এবং একটা মাটির ভাঁড়ে কাঠ কয়লার ঢিমে আঁচে অরড়ের ডাল চাপিয়ে দিলে। আধ ঘন্টা পরে রান্না নামিয়ে আমায় দুখানা চাপাটি এবং সেই চাপাটিরই উপর খানিকটা অরড়ের ডাল ঢেলে দিয়ে বললে, খা লিজিয়ে। ওদের মধ্যে একজন বললে, ঝুটা মাত কিজিয়ে, ঠেহরিয়ে থোড়া, এক গো নিমকি লিজিয়ে। নিমকি অর্থাৎ এক খণ্ড লেবুর আচার আমার চাপাটির এক কোণে ফেলে দিলে ওপর থেকে, পাছে এঁটো করে থাকি এই ভয়ে। সবাই একসঙ্গে ভোজন আরম্ভ করা গেল। ওদের ভদ্রতায় মুগ্ধ হলাম। কোথাকার কে তার ঠিক নেই, জাত নয় জাতি নয়, আমার জন্য কি মাথা ব্যথা। মানুষের মধ্যেই দেবতার বাস করে, সেদিনও বুঝেছিলাম। এর আগে কাশীতে নিঃসম্বল অবস্থাতেও কয়েকবার বুঝেছিলাম। খাওয়া দাওয়া হয়ে গেলে ওদের মধ্যে একজন বললে, বাবুজি আব জায়গা হাম লোগো কো সাথ। কোথায় যাব? জেলা চম্পারণ, থানা রামনগর, গাঁও মানিয়ারি। সেখানে গিয়ে কি করব? তোমাকে আমরা থাকতে দেব, খেতে দেব। তুমি বাঙালি বাবু, আমাদের ছেলেদের ইংরেজি পড়াবে। বেশ, যাব। মনে ভাবলুম, আমার আবার কি, যেখানে ভাত জোটে সেখানেই আমার বাড়ি ঘর। ওদের গাড়ি এলো, আবার কাশীর দিকে যেতে হলো। কাশী থেকে গোরখপুর, সেখান থেকে খেয়ায় গণ্ডকী নদী পার হয়ে ওটি রেলওয়ের গাড়িতে উঠে পরদিন রাত 9টায় নামলাম নারকটিয়াগঞ্জ। সেখান থেকে আবার ব্রাঞ্চ লাইন গেল রামনগর। রামনগর থেকে হাঁটা পথে ওদের গ্রাম মনিয়ারি, প্রায় 12 মাইল। মধ্যে সেচ বিভাগের খাল পার হতে হয় দুবার। দিন তিনেক লাগলো সব শুদ্ধ, কিন্তু এখানে এসে বেশ লাগলো। বড় সুন্দর জায়গা। আমি যখন ওদের গ্রামে পৌঁছেছি তখন বেলা 3টে। দূরে একটা সাদা মতো জিনিস পাহাড়ের মাথায় দেখা যাচ্ছিল অনেকক্ষণ থেকে। আমি মনিয়ারি ক্যানাল পার হওয়ার সময় থেকে পর্যন্ত চেয়ে দেখছি। বললাম, ওটা কি? ওরা বললে, बर्फ। वो हिमालय गिरी ना है, हिमालय में जो बर्फ गिरता है ও। ওই বরফাবৃত হিমালয়ের দৃশ্য কখনো দেখিনি। অমন দেখায় নাকি? কি অদ্ভুত, কি সুন্দর! এদেশে আমি না খেয়েও পড়ে থাকব। দিন 2 কাটল। ওদের মধ্যে পাকড়ি পরা আদা বয়সী লোকটির নাম মাধোলাল। অতি ভদ্রলোক, অবস্থাও বেশ ভালো। পাড়াগা অঞ্চলের বড় চাষি গৃহস্থ। 25-26টা দুগ্ধবতী গরু বাড়িতে, দুধ দেয় প্রায় 1 মণ। ধান ও গম যথেষ্ট। মাধোলালের বাড়িতে ওর মেয়ে রাখনি আমাকে বড় যত্ন করে। কেমন সুন্দর মেয়ে, আর কি শান্ত মুখশ্রী! এদেশের সকলের মুখেই সারল্য ও নিষ্কলতার ছাপ। স্থানটি সভ্য জগৎ থেকে অনেক দূরে, হিমালয়ের প্রাদোপান্তে, অরণ্যভূমির প্রান্তদেশে। মাছ মাংস ডিম খুব মেলে, তবে এখানে মাছ বা মাংস সাধারণত লোকে খায় না। দুধ ঘি প্রচুর। আগের চেয়ে এখানে এখন আক্কা হয়ে গেলেও
অন্য দেশের তুলনায় যথেষ্ট সস্তা। এখানে এসে যেন এক অদ্ভুত মায়া রাজ্যে এসেছি বলে মনে হয়। যেমন সকালের রোদ, তেমনি বিকেলের রাঙা সূর্যলোকে দূরের বরফে ঢাকা হিমালয় কি অদ্ভুত না দেখায়। আমি গ্রাম থেকে বেরিয়ে বেড়াতে বনের ধারে, পাহাড়ি নদী কুশমায়ের ধারে শিলাখণ্ডের উপর বসে থাকি। নদীটির ভালো নাম কি কুসুমবতী? এ যদি হয় তবে ওর নাম সার্থক বটে। কত কি ফুল ও বন্যলতা গাছ যে ঝুঁকে পড়েছে কাঁচ স্বচ্ছ জলের উপর। যেখানে সেখানে শিলাখণ্ড ছড়ানো, যেখানে খুশি বসে থাকো। খুব বড় শিলাখণ্ড আছে যার উপরে ৮-১০ জন লোক স্বচ্ছন্দে বসে থাকতে পারে। সেখানে ছাওয়ায় বসতাম আপন মনে। ঘন জঙ্গল ও দূরের বরফে ঢাকা পর্বতের দিকে চেয়ে কত কি ভাবতাম নির্জনে। খেতে পেতাম না কাশিতে, তার আগেও কাকার সংসারে কি হেনস্থা কি লাঞ্ছনা না গিয়েছে। হাতে পয়সা না থাকলে সবাই নিজ চোখে দেখে। এখানে এসে আনন্দ পেয়েছি, শান্তি পেয়েছি। মাধুলাল আমায় ছেলের মতো যত্ন করে। আমি ওকে কাচু বলে ডাকি। এ কাকা আর আপন কাকার কি তফাৎ তাই ভাবি। ২-৪টে ছেলে মেয়েকে ইংরেজি পড়ায়। সারা গ্রামে মুন্সিলাল আর আমি এই দুটি মহাজ্ঞানী পণ্ডিত ব্যক্তি বিদ্যমান। বাকি যারা তারা ক্লার্ক এসে নাম সই করতে পারে। রাখনি সন্ধ্যায় বললে, বাঙালি বাবু, আমি আজ তোমার জন্যে ভাওরা পাকাবো, খাবে তো? সে আবার কি? ভাওরার নাম শোনোনি? রাখনি খুব অবাক হয়ে যায়। এ আবার কোন দেশের লোক রে বাবা, যে ভাওরার নাম শোনেনি? সে হাত নেড়ে দেখিয়ে বললে, ৮টার হয়, এমনই গোল গোল, ঘুঁটের আগুনে পোড়াতে হয় ঘি জবজবে, আলুর চোখা দিয়ে খেতে হয়। আলু ভাতে দিয়ে ভালো লাগে? খুব, খেয়ে দেখো। আর বাঙালি বাবু, কি তুমি বাবজিকে বলো তোমার কাছে আমি ইংরেজি পড়ব। আজই বলবো তাহলে। তারপর রাখনি আমার সঙ্গে বসে গল্প করে। বাঙালি বাবু, এখানে থাকো, কোথাও যেতে দেব না। তারপর রাখনি আমার সঙ্গে বসে গল্প করে। বাঙালি বাবু, এখানে থাকো, কোথাও যেতে দেব না। মাঠা খাওয়াবো, ছাতুর লাড্ডু খাওয়াবো, মালাই মিঠা খাওয়াবো। তা না হয় খেলাম, কিন্তু মাছ মাছ না খেলে বাঙালির শরীর টিকবে কতদিন? রাখনির খিলখিল করে হেসে ওঠে। ঝকঝক করে ওর মুক্তোর মতো দাঁতগুলি। ১৪-১৫ বছরের সুশ্রী মেয়ের মুখের প্রাণ খোলা হাসি। বলে, মাছলি কত আছে কুশমায়, পটনডাহির নহরে মাছ ধরতে যাব। সে তো গভর্নমেন্টের খাল, সেখানে ওদের লোক বসে আছে, তোমাকে মাছ ধরতে দেবে কেন? আমি ধরব, তোমাকে ধরে দেব। মেয়ে মানুষকে নহরের চৌকিদার কিচ্ছু বলবে না। আমি এবার হেসে ফেলি, বললাম, গভর্নমেন্টের চৌকিদার মেয়ে পুরুষ বাঁচবে না রাখনি। চুরি যে করে তার আবার মেয়ে পুরুষ। দুজনেই খুব হাসি। আমোদ লেগেছে দুজনেরই। রাখনি এত ভালো মেয়ে, তার আপন পর জ্ঞান ছিল না। আমি ওদের বাড়িতে কেউই নয়, অন্নদাস বলা যেতে পারে। রাখনি কিন্তু আমাকে বড় আপনার জন ভাবত। তার সর্বদা চেষ্টা ছিল
যাতে আমি অভুক্ত না থাকি, খেয়ে আমার পেট ভরে। এজন্য তার কত যত্ন, কত অসম্ভব হাস্যকর প্রয়াস। আমি বলতাম, রাখনি, আমি বিদেশি লোক, আজ এসেছি, কাল চলে যাব। তুমি আমাকে অত ভালোবাসো কেন? আমি চলে গেলে যে কষ্ট পাবে। রাখনি বলতো, ইস, চলে যাবে বই কি, তবে কি, বিয়ে করব তোমাকে, দুজনে বাস করব আমাদের বাড়ির পাশে। তা চলবে কিসে? বাবার কাছ থেকে জমি চেয়ে নিব, তুমি জমি চাষ করবে। ওইটুকু মেয়ের কি বুদ্ধি! আমার এমনই হাসি পেত। এর মধ্যে সব ঠিকঠাক করে বসেছে। রাখনিকে আমারও বড্ড ভালো লাগতো। ওর স্নেহ যত্ন ভোলবার নয়। অবশ্যই ওর বাবাও খুব ভালো মানুষ। একদিনের জন্যেও আমার প্রতি তার অযত্ন দেখিনি। আমি ওখানে মাস 6 থাকবার পরে একটা ঘটনা ঘটল। একদিন সন্ধ্যার সময় বেরিয়ে এসে দেখি বাড়ির সকলের মধ্যে ব্যস্ত চঞ্চল ভাব, মুখ গম্ভীর। শোনা গেল মাধবলালের স্ত্রীর প্লেগ হয়েছে। প্লেগকে ওখানকার লোক বড্ড ভয় করে। বাড়িতে লোকজন আসা বন্ধ হয়ে গেল। গ্রামের চৌকিদার 11 মাইল দূরবর্তী থানায় খবর দিতে ছুটল। পরদিন সন্ধ্যায় মাধবলালের স্ত্রী মারা গেল। মাধবলালকে ধরল প্লেগে। তৃতীয় দিনে মাধবলালও মারা গেল। একই সঙ্গে মাধবলালের এক বৃদ্ধা পিসিও দেহ রাখলেন। 6-7 দিনের মধ্যে মাধবলালের বাড়ির সকলেই কাবার হলো, রাখনি বাদে। প্লেগ তখন পেশোয়ারে 2-1টি বাড়িতেও ধরেছে। ইতিমধ্যে একদিন ডাক্তার সকলকে প্লেগের টিকিও দিয়ে গেল। বেঁচে গেলাম আমি ও রাখনি, আধমরা অবস্থায় বাঁচা। আমার তখন কোনো জ্ঞান চৈতন্য নেই। এমন অবস্থা, এমন দুর্দিনের মুখ কখনো দেখিনি। প্রতি মুহূর্তে মৃত্যুর সম্মুখীন হয়েছি। মৃত্যুর যে কি করুণ দৃশ্য দেখেছি চোখের সামনে। রাখনিকে নিয়ে আরও মুশকিল। তাকে সান্ত্বনা দেব কি? নিজের চোখেরই জল থামে না। যখন সব মিটে শেষ হয়ে গেল, প্লেগ থামল, তখন ওদের বাড়িতে আমি আর রাখনি আর ভক্তদাস বলে ওদের এক পুরনো চাকর, এই 3 জনে টিমটিম করছি। কয়েকদিন কেটে গেল। সরকারি লোকেরা এসে ঘর দোর ধুয়ে ধোঁয়া দিয়ে ওষুধ ছড়িয়ে দিয়ে পুরনো কাপড় চোপড় পুড়িয়ে দিয়ে গেল। আমার ভালো লাগছে না, এখান থেকে বেরিয়ে পড়তাম। কিন্তু রাখনিকে কার কাছে ফেলে দিয়ে যায়, এই হয়েছে মহা সমস্যা। এ আবার কি বিষম বন্ধনে ভগবান আমায় জড়ালেন তাই ভাবি। বেশ ছিলাম স্বাধীন, খাই না খাই কোনো বন্ধন বা দায়িত্ব ছিল না। গ্রামের লোক বলে, তুমি রাখনিকে বিয়ে করে ওদের বাড়ি থাকো। অবস্থা ওদের সত্যিই ভালো। যথেষ্ট জমি জমা, গরু বাছুর, গোলা ভরা ধান, গম, যব, সর্ষে, এসবের মালিক হয়ে থাকা বড় কম কথা নয়। ভেবে দেখো বাঙালি বাবু, এ 4টিখানি কথা নয় আজকালকার দিনে। কিন্তু রাখনি, তার কথা কি বলবো? সে তো আমাকে বেশ ভালোবাসে, দিন রাত কান্নাকাটি করে। আমি তাকে বোঝাই, সান্ত্বনা দিই। একদিন রাতে হলো কি, সেই কুসুমবতী নদীর ধারে বসে আছি। রাত বেশি নয়, সবে সন্ধ্যা উতরেছে। ঘুলি ঘুলি অন্ধকার
ঘন গাছের তলায়। এমন সময় রাখনি সেখানে এসে পিছন থেকে কাঁধে হাত দিয়ে দাঁড়ালো। চমকে উঠে বললাম, কে রে? ওহ, তুমি? এমন করে আসতে হয়, ভয় করে না আমার? ভয় কিসের? ভূতের? তুমি তো ভূত মানো না বাবুজি। মানি নে, আবার ভূত না মানলেও ভয় করে এই অন্ধকার রাতে। বসো রাখনি, একটা কথা আছে। ও বসলো আমারই পাশে, বসে বললে, কি? আমি ভাবছি এখান থেকে চলে যাব, অনেক দিন হলো এসেছি। যাবে? আর আমি, আমাদের বাড়ি ঘর? ভক্তদাস তো রইল, ও তোমার দেখাশোনা করবে। আমিও মাঝে মধ্যে সময় পেলে এসে দেখে যাব তোমায়। আমি যাব তোমার সঙ্গে। কোথায় যাবে? তাছাড়া ঘর বাড়ি, গরু বাছুর, গোলা, জমি জমা, এসবের কি হবে? ওসব ভক্তদাসনিক, আমার ওতে দরকার নেই। সত্যি বলছি বাবুজি, কি হবে গরু বাছুর আর ঘরদোর? তুমি যাকে হয় বিলিয়ে দিয়ে যাও, আমি এখানে থাকবো না, আমার ভালো লাগে না। কথা শেষ করে ও মিনতির সুরে আমার হাত দুটি ধরে বললে, আমায় ফেলে কোথাও যেও না বাবুজি। বলো, যাবে না? আর যদি যাও, আমায় নিয়ে যাবে। এখানে থাকবো কার কাছে তা বলো। কেন, ভক্তদাস? না, আমি থাকবো না। ভক্তদাস মরে গেলে তখন কার কাছে থাকবো? সে ব্যবস্থা তখন হয়ে যাবে। না, ব্যবস্থাতে দরকার নেই বাবুজি, আমি তোমার সঙ্গেই যাব। আমি পড়ে গেলাম মহা ফাঁপড়ে ওর কথা শুনে। এতক্ষণ নির্জনে বসে এই কথাই কিন্তু আমি ভাবছিলাম। রাখনিকে নিয়ে কি করে এই হয়েছে আজকাল আমার বড় ভাবনার কথা। আমি চুপ করে আছি দেখে রাখনি বললে, শুনবে বাবুজি আমার একটা কথা? কি? আমাকে এখান থেকে নিয়ে চলো। আমাকে সাধে করতে হবে না তোমাকে। চলো তুমি আর আমি কোথাও গিয়ে ভগবানের নাম করি। কি হবে এখানে থেকে? ভালো লাগে না একদম। আমি ওর মুখের দিকে চেয়ে অবাক হয়ে গেলাম। 15 বছরের মেয়ের মুখে এ কথা সত্যিই আশ্চর্য। রাখনি এই বয়সে সংসার বিরাগিনী হয়ে উঠল কিভাবে? আমি বললাম, সত্যি তুমি যাবে? ও জোর করে বললে, নিশ্চয়ই যাব। নিয়ে চলো আমাকে। এখানকার বিষয় আশায় বিলিয়ে দাও কাউকে, নয়তো ভক্তদাসকে দাও। ও থাকুক এ বাড়িতে, ভগবানের নাম করি গে। চলো। গেলাম একদিন সত্যিই ওকে নিয়ে চলে এলাম গণ্ডক নদী পার হয়ে গোরখপুর হয়ে কাশী। সঙ্গে ছিল প্রায় 400-500 টাকা আর রাখনির মায়ের অনেক সোনার গহনা। কাশী থেকে গেলাম হরিদ্বার। এদিকে তখন আমার মনে ভয় হয়েছে, নাবালিকা মেয়েকে নিয়ে চলে এসেছি, পুলিশ হয়তো উৎপাত করতে পারে। এক ধর্মশালায় উঠে দিন তিনেক থেকে রাখনিকে নিয়ে কনখলে গেলাম। এক পান্ডার বাড়িতে ওকে রাখলাম। রাখনি বলে, তোমার কাছে থাকবো, এখানে কেন? তুমি জায়গা ঠিক করো, আমরা দুজনে সেখানে থেকে ভগবানের নাম করব। দিন দিন একটা আশ্চর্য ব্যাপার লক্ষ্য করতে লাগলাম। হরিদ্বারে এসে পর্যন্ত ভগবানের পথে যাবার জন্য
ওর প্রাণ ব্যাকুল হয়ে উঠতে লাগলো। এক বাঙালি সাধুর সঙ্গে খুব আলাপ হয়ে গেল গঙ্গার ধারের ঘাটে। তার নাম স্বামী বাসুদেবানন্দ। তার আশ্রয়েও আমরা গেলাম। কনখলে গঙ্গার ধারে একটা পুরনো দোতলা বাড়িতে তিনি থাকেন। স্থানটি নির্জন, বাঁধানো ঘাট পুরনো বাড়ির নিচেই, পুরনো মন্দির ঘাটের উপরই। কিভাবে আলাপ হলো তা বলি। আমরা সেই পুরনো চণ্ডীর পাহাড়। রাখনির বেশ গলা, ও গুন গুন করে ওর বাবার মুখে শেখা একটা রামজির ভজন ধরলে। দেখি ওর চোখ ছলছল করছে। বললাম, রাখনি, আর একটু জোরে গাও, বেশ লাগছে। না, গাইব না। মার খাবে জোরে না গাইলে, গাও। দুজনেই হেসে উঠি। সত্যি কি সুন্দর কেটেছে এই হরিদ্বারের গঙ্গার ধারের দিনগুলি। মনে মনে তাই ভাবি, কি সুন্দর সন্ধ্যা, কি চমৎকার জ্যোৎস্নার আলো গঙ্গার নীল ধারার ওপর। আমরা বসে আছি, এমন সময়ে ঘাটের উপরের মন্দিরে আরতির ঘণ্টা বেজে উঠল। আমরা ঘাট থেকে উঠে আরতি দেখতে গেলাম। সুন্দর কৃষ্ণমূর্তি। আরতির পরে বৃদ্ধ পূজারী আমাদের হাতে প্রসাদের বাতাসা বিতরণ করলেন। স্বজাতীয় চেহারা দেখে মনে হলো তিনিও বাঙালি, দেখলেই ভক্তি হয়। রাখনি বললে, জিজ্ঞেস করো না উনি কি এই মন্দিরে থাকেন? আমি বিনীতভাবে বললাম, আচ্ছা, আপনি কি বাঙালি? তিনি হেসে বললেন, হ্যাঁ, তুমিও তো বাঙালি দেখছি। আগে হ্যাঁ। তা কোথায় উঠেছ এখানে? এক পাণ্ডার বাড়ি। আমি তাকে রাখনির বিবরণ সব খুলে বললাম। রাখনিও ছলো ছলো চোখে দেহাতি হিন্দিতে তার মনের কথা খুলে বললে। আমরা তার আশ্রয় প্রার্থনা করলাম। তার আশ্রমে আমাদের স্থান দিলেন। রাখনি সে কি খুশি! 7 দিনের মধ্যে সে সাধিকা সন্ন্যাসী বনে গেল। 15 বছরের মেয়ে। কি তার ভজন গানের নিষ্ঠা! মন্দির মার্জনা করতে লাগলো যেন প্রাণ ঢেলে দিয়ে। বিগ্রহের পুজোর সময় সমস্ত আয়োজন, ফুল তোলা, পুজোর বাসন ধোয়া মাজা, ধূপ ধুনো দেওয়া, সব ও করবে। কি একাগ্র মনে, কি ভক্তির সঙ্গে! এখানে এসে ও ভাবতে লাগলো যেন নিজের স্থানটিতে এসে পৌঁছেছে এতদিনই। বাসুদেবানন্দ সন্ধ্যাবেলা ওর মুখে হিন্দি ভজন শুনে বড় খুশি। 1টি না 2টি মাত্র ভজন সে জানে, তার বাবার মুখে শোনা। তার মধ্যে একটি তুলসীদাসের। বাসুদেবানন্দ ওর পিঠ সস্নেহে চাপড়ে বলতেন, পাগলি, আর জন্মে তুই ব্রজের গোপী ছিলি। এই বয়সে এত কৃষ্ণ ভক্তি এলো কোথা থেকে তাই ভাবি। তার ফুলের মতো পবিত্র বালিকা মনটি সর্বদা উন্মুখ হয়ে থাকে এতটুকু ভক্তির আলো পাবার জন্য। মন্দিরের বিগ্রহের অমন প্রাণঢালা সেবা দেখে স্বামীজি নিজেই মুগ্ধ হয়ে গেলেন। রাখনির চেহারা দিনে দিনে বদলাচ্ছে। সে যেন ওই মন্দিরে চিহ্নিত দেবদাসী, কতকাল থেকে আছে। রাখনি আর আমার সঙ্গে কথা বলে না। দিন দিন সে মন্দিরের কাজে নিজেকে বিলিয়ে দিচ্ছে। ও দূরে সরে যাচ্ছে ক্রমশই আমার কাছ থেকে। একদিন ওকে বলি, রাখনি, আমি ভাবছি এখান থেকে চলে যাব। ভেবেছিলুম ও বোধহয় বলবে আমাকেও নিয়ে চলো, কিন্তু ও নির্বিকারভাবে বললে, কবে? 1-2 দিনের মধ্যে।
আবার কবে আসবে? দেখি, এতেও কিছু বললে না। রাখনির মন অন্যদিকে চলে গিয়েছে। আমায় আরও চায় না। বড় দুঃখ হলো মনে। মনে পড়ল কুসুমবতীর তীরে সেই সব সন্ধ্যার কথা। কি মধুরই হয়ে আছে সেগুলি স্মৃতি মনের কোণে। কত দূরে চলে গিয়েছে সেই সব দিন, আর কোনো দিন ফিরবে না। বেশ বুঝতে পারি আর ফিরবে না। এক এক সময় ভাবি ভুল আমিই করেছি। রাখনিকে বিয়ে করে ওদের গ্রামেই বাস করতে পারতাম। সকলেই বলেছিল, রাখনিও বলেছিল, কারুর কথা শুনিনি। একদিন কাউকে কিছু না বলে কনখল থেকে রওনা হলাম। আজ 7-8 মাস হয়ে গেল, আর যায়নি, চিঠিপত্রও দিইনি, যাবও না। আশা করি রাখনি সুখী হয়েছে। তবুও ভুলতে পারিনি কুসমায়ের ধারের সেই অপূর্ব সন্ধ্যাগুলি। রাখনি আমার হাত ধরে বলেছিল, কোথায় চলে যাবে বাবুজি? যাও তো, আমায় নিয়ে যেও। পেছনের দিন পেছনেই পড়ে থাকে, আর কোনো দিন সামনে এসে এগিয়ে দাঁড়ায় না। আমি এসে আবার কাকার বাড়ি ঢুকেছি। কাকার গরু বাছুর বাঁধি, হাট বাজার করি, খুড়িমার মুখ নাড়া খাই, সঙ্গে সঙ্গে দুটো ভাতও। নয়তো এ বাজারে ভাত পাচ্ছে কোথায়? আজ তাহলে এই পর্যন্ত। গল্পটি কেমন লাগলো আমাকে জানাবেন। আর যদি ভালো লেগে যায় তাহলে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।